বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ২২তম পর্ব। দিয়েন বিয়েন ফুর যুদ্ধ, ফ্রান্সের কপালে জাটার বাড়ি। ইন্দোচীনের মানচিত্র অদ্ভুত রকম একটা সুবিধা দিয়েছিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনীকে। ভিয়েতনামের পশ্চিম সীমান্তের অনেকটা অংশ লাওসকে কেন্দ্র করে। কমিউনিস্টরা লাওসের ভিতর দিয়ে ঢুকে দক্ষিণ ভিয়েতনামে চলে আসত বিভিন্ন আত্মঘাতী কর্মকাণ্ড চালানোর জন্য। লাওসের ভিতর দিয়ে ঢুকে ভিয়েতনামের কমিউনিস্ট যাতে দক্ষিণ ভিয়েতনামের ভিয়েত কং গেরিলা যোদ্ধাদের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য ফ্রান্স দিয়েন বিয়েন ফু নগরী দখল করে কমিউনিস্টদের সাপ্লাই লাইন বন্ধ করার উদ্যোগ নিল। কিন্তু গেরিলা যুদ্ধে পারদর্শী নগুয়েন গিয়েব ৪০,০০০ কমিউনিস্ট যোদ্ধা নিয়ে ফরাসি বাহিনীকে অবরুদ্ধ করে রাখলেন। বিমান যোগাযোগ ছাড়া অন্য কোনো উপায়ে ফ্রান্স এই নগরী থেকে বের হতে পারল না। ১৯৫৪ সালের মে মাসের ৭ তারিখ ফ্রান্সের চূড়ান্ত পতন হয়। লজ্জাজনক পরাজয়ের পর ফ্রান্স ভাবল বহুত হয়েছে, আর ভিয়েতনামের ভূখণ্ড দখলে রাখার কোনো মানেই হয় না। পরের দিন মে মাসের ৮ তারিখ থেকে ফ্রান্স সরকার হুচিমিনের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু করল ক্ষমতা হস্তান্তরের বিষয়ে। চূড়ান্ত আলোচনা শেষ হয় ১৯৫৪ সালের ২১ তারিখ সুইজারল্যান্ডের জেনেভাতে। চূড়ান্ত বৈঠকে প্রায় সব পরাশক্তিগুলো উপস্থিত ছিল। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের দুই বিবদমান পক্ষ এবং প্রতিবেশী লাওস ও কম্বোডিয়া। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় দুই ভিয়েতনামকে সাময়িকভাবে ১৭ ডিগ্রি অক্ষরেখায় সাময়িকভাবে বিভক্ত করা হলো। ১৯৫৬ সালের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে দুই ভিয়েতনামকে এক করার বিষয়ে। গণভোটের সিদ্ধান্ত মেনে নিতে হবে। পর্ব ৯৭। কিন্তু এবার বাগড়া দিল আমেরিকা। মার্কিন প্রশাসন এটা বুঝে গিয়েছিল পুরো ভিয়েতনামেই হুচিমিনের জনপ্রিয়তা অত্যন্ত বেশি। গণভোট আয়োজন করলে দুই ভিয়েতনামে পাকাপোক্ত হবে কমিউনিস্ট শাসন। মনে রাখতে হবে, স্নায়ুযুদ্ধের তখন উত্তাল সময়। সব কিছুর আগে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমিউনিজম ঠেকানো। আমেরিকান প্রতিনিধিরা জানিয়ে দিল তারা এই চূড়ান্ত চুক্তি মেনে নিতে বাধ্য নয়। আমেরিকার নেতৃত্বে দক্ষিণ ভিয়েতনামের পুতুল সরকারও শেষ মুহূর্তে চুক্তিতে সই করেনি। জেনেভা চুক্তি যদি সব পক্ষ ঠিকঠাক মেনে চলত, তাহলে ভিয়েতনামে আর রক্তগঙ্গা বইত না। শান্তির সুবাতাস নেমে আসত মেকং নদীর প্রান্তরে। কিন্তু আমেরিকার কমিউনিজম ঠেকানোর মরণ খেলার কারণে সব বেস্তে গেল। উত্তর ভিয়েতনামে শুরু হলো লাল পতাকার শাসন। সব দোষ আমেরিকাকে দিয়েও লাভ নেই। ১৭ ডিগ্রি অক্ষরেখার উত্তর দিকে হুচিমিনের নেতৃত্বে উত্তর ভিয়েতনাম রাষ্ট্র গঠিত হলো। চরম নিপীড়নমূলক শাসন। মামুন জিজ্ঞেস করল, তুমি এতক্ষণ হুচিমিনের গুণগান গাইলে, এখন আবার বলছ উত্তর ভিয়েতনামে নিপীড়নমূলক শাসন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? জারিফ উত্তর দিল, সত্যি কথা বললে যদি কোনো মহাপুরুষ খারাপ হয়ে যায়, হোক, তবুও আমি তোমাকে সত্য কথা বলবই। হুচিমিন অবশ্যই পুরো ভিয়েতনাম জুড়ে জনপ্রিয় ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গায়ের জোরে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করেছে সমস্ত বামপন্থী বিপ্লবীরাই। হন তিনি স্টেলিন, মাও সেতুং, ফিডেল ক্যাস্ট্রো কিংবা হুচিমিন। এটা তো ভারতবর্ষ নয় যে নির্বাচন করে ক্ষমতায় গেছে বামপন্থীরা। উত্তর ভিয়েতনামে প্রথমেই শুরু হলো জমি সংস্কার। কৃষকদের কাছ থেকে সমস্ত জমি কেড়ে নেওয়া হলো। বলল, তোমরা আর তোমাদের জমিতে ইচ্ছে মতো ফসল ফলাতে পারবে না। সমস্ত ভূখণ্ড রাষ্ট্রের। কমিউনিস্ট শাসনে এটা অবশ্য নতুন কিছু নয়। গ্রামীণ কৃষকদের কাছে জমি হলো সন্তানের মতো। স্বাভাবিকভাবেই তারা অনিচ্ছুক ছিল। শুরু হলো অত্যাচার। ১৫,০০০ কৃষককে মেরে ফেলা হলো ভিয়েতনামে। সরকারের বিরুদ্ধে টু শব্দটি করলে মেরে ফেলা হতো। রাশিয়ান স্টাইলে বিরোধীদের দৌড়ে দৌড়ে লেবার ক্যাম্পে ঢুকানো হতো। দম বন্ধ হয়ে যাওয়া কমিউনিস্ট শাসনের ঠেলায় প্রায় ৯ লক্ষ ভিয়েতনামিজ লোক উত্তর থেকে দক্ষিণে পালিয়ে গেল। দক্ষিণ ভিয়েতনামে শুরু হলো নগদিন দায়েম পর্ব। উত্তরে যখন হুচিমিনের নেতৃত্বে জবরদস্তিমূলক শাসন, তখন দক্ষিণ ভিয়েতনামে মার্কিন সমর্থন পুষ্ট
নগদিন দায়েম পর্ব শুরু। মামুন জিজ্ঞেস করলো, এই নগদিন দায়েমটা আবার কে? এতক্ষণ জানতাম মার্কিন সমর্থন পুষ্ট শাসক হলেন ভিয়েতনামের সম্রাট বাউদাই। জারিফ উত্তর দিল, দায়েম ছিলেন একজন দক্ষ প্রশাসক। সাম্রাজ্যবাদী ফ্রান্সের আমলে যখন পুতুল সম্রাট বাইদায় ক্ষমতায়, তখন সেই সরকারের একজন মন্ত্রী ছিলেন দায়েম। ১৯৩৩ সালে রাজার সাথে বিরোধের জের ধরে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। ১২ বছর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ১৯৪৫ সালে হু চি মিনের গেরিলা বাহিনী তাকে আটক করেন, কিন্তু তার কোনো ক্ষতি করেনি হু চি মিনের গেরিলা বাহিনী। হু চি মিন স্বয়ং তাকে তাদের কমিউনিস্ট মন্ত্রিসভায় যোগ দিতে বলেন। তিনি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। যদিও হু চি মিন তাকে মুক্তি দেন, দায়েম আমেরিকায় চলে যান। ১৯৫৪ সালে রাজা বাউদাই দায়েমকে ভিয়েতনামে আসতে বলেন এবং তাকে প্রধানমন্ত্রীত্বের পদ অফার করেন। সুচতুর দায়েম এই প্রস্তাব লুফে নেন। পরবর্তীতে সুযোগ বুঝে রাজাকেই ক্ষমতা থেকে উচ্ছেদ করেন এক ভুয়া গণভোটের মাধ্যমে ১৯৫৫ সালের অক্টোবরে। তারপর থেকে দায়েমই দক্ষিণ ভিয়েতনামের সর্বেসর্বা। দায়েমের এই অপ্রতিহত অগ্রযাত্রার পিছনে ছিল আমেরিকার সমর্থন। আমেরিকা সব দিক দিয়ে দায়েমকে সহযোগিতা করতে লাগলো কমিউনিস্ট উত্তর ভিয়েতনামকে ঠেকানোর জন্য। কিন্তু এই দায়েম স্বৈরাচার। দায়েম নিজে ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান। প্রশ্ন আসতে পারে, ভিয়েতনামে খ্রিস্টান লোক আসলো কিভাবে? ১৭ শতাব্দী থেকেই ফরাসি ও স্প্যানিশ মিশনারিরা অবাধে ভিয়েতনামে খ্রিস্ট ধর্ম প্রচার করতে লাগলো। লাখ লাখ ভিয়েতনামী বিভিন্ন সুযোগ সুবিধার আশায় খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলো। দায়েমের পরিবার ছিল ঠিক সেরকম একজন খ্রিস্টান, যদিও ভিয়েতনামের সংখ্যাগরিষ্ঠ লোক ছিলেন বৌদ্ধ। দায়েমকে ক্ষমতা থেকে সরানোর জন্য কমিউনিস্টরা বিশাল গেরিলা বাহিনী গড়ে তুলল। দায়েম বৌদ্ধদের উপর নানা রকম নিপীড়ন চালাতে লাগলেন। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমাজ দায়েমের উপর ক্ষিপ্ত। বৌদ্ধ ভিক্ষুরা শরীরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানালো। এসব ঘটনায় আমেরিকা দায়েমের উপর থেকে সমর্থন সরিয়ে নিল। ১৯৬১ সালে আমেরিকায় নির্বাচিত হন জন এফ কেনেডি। নিজেদের সমর্থন পুষ্ট শাসকের এসব ঘৃণিত কর্মকাণ্ড দেখে জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনীর জেনারেলদের দিয়ে তাকে ক্ষমতা থেকে সরাতে চাইলেন। ঠিক এরকম পরিস্থিতিতে ১৯৬৩ সালের ১ নভেম্বর একদল সেনা সদস্য তাকে অপহরণ করে এবং পরবর্তীতে হত্যা করে। দায়েমকে হত্যা করতে চায়নি আমেরিকা, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটল। নিয়তির কি নির্মম পরিহাস! ঘটনার ঠিক ৩ সপ্তাহ পরে মার্কিন প্রেসিডেন্ট কেনেডিও আততায়ীর হাতে নিহত হন। শুরু হলো আমেরিকার ভিয়েতনাম যুদ্ধ ১৯৬৪ থেকে ১৯৭৩। জন এফ কেনেডি আততায়ীর হাতে মারা যাওয়ার পর ক্ষমতায় বসলেন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন জনসন। জনসন ভিয়েতনামের ব্যাপারে কঠোর হতে চাইলেন। তিনি লক্ষ্য করেন উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট নেতা হু চি মিন প্রভাব বাড়িয়ে চলছেন দিনকে দিন। মার্কিন সমর্থন পুষ্ট দক্ষিণ ভিয়েতনামেও কমিউনিস্ট গেরিলা হামলা চালায় সরকারের উপর। এর একটা বিহিত হওয়া দরকার। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের আমল থেকেই দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সব রকম সাহায্য দিয়ে যাচ্ছেন আমেরিকা, এসব খেলা আর ভালো লাগলো না জনসনের। ১৯৬৩ সাল নাগাদ মার্কিন উপদেষ্টা আর সৈন্যবাহিনী মিলে প্রায় ১৬,০০০ জনশক্তি দক্ষিণ ভিয়েতনামে মোতায়েন ছিল। ১৯৬৪ সালে আরেক টালমাটাল পরিস্থিতি তৈরি হলো ভিয়েতনামে। মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ২টি জলযান ম্যাডক্স ও টার্নার জয় নামে ২টি ডেস্ট্রয়ার উত্তর ভিয়েতনামে টুংকিং উপসাগরের কাছে আক্রমণের শিকার হয়। ১৯৬৪ সালের আগস্টের ৫ তারিখ প্রেসিডেন্ট জনসনের কাছে খবর পৌঁছানো হয় নৌবাহিনীর ২টি ডেস্ট্রয়ার বিধ্বস্ত করেছে উত্তর ভিয়েতনামের দুষ্কৃতিকারীরা। তড়িঘড়ি করে প্রেসিডেন্ট জনসন মিটিং করলেন প্রতিরক্ষা সচিব রবার্ট ম্যাকনামারার সাথে। মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন করে সদস্যদের মতামত নিয়ে এবার ভিয়েতনামে চূড়ান্ত আঘাত হানার জন্য মনস্থির করলেন প্রেসিডেন্ট জনসন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন পরিষদের উভয় কক্ষে সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ হলো যে ভিয়েতনামকে শায়েস্তা করতে যা যা করা দরকার প্রেসিডেন্ট যেন সর্বতোভাবে সেই উদ্যোগ নেয়। ততদিনে মার্কিন নির্বাচন চলে আসলো। নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট প্রার্থী জনসন ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন ভিয়েতনামকে নিয়ে পূর্বসূরি প্রেসিডেন্টদের মতো
তিনি কোনো কথার ফুলঝুরি দেখাবেন না। চরম প্রস্তুতি নিয়ে বিধ্বস্ত করে দিবেন ভিয়েতনামকে। অল্প কয়েক দিনের মধ্যেই ভিয়েতনামের কমিউনিস্ট শাসন খতম করবেন তিনি। ১৯৬৫ সালের শুরুতেই ভিয়েতনামে কুখ্যাত নাপাম বোমা নিক্ষেপ করা শুরু করে আমেরিকা। এ বছরের মধ্যেই ভিয়েতনামে ২ লক্ষ আমেরিকান সৈন্য প্রেরণ করা হয়। প্রেসিডেন্ট জনসন মার্কিনীদের আশ্বস্ত করেছিলেন অচিরেই যুদ্ধের অবসান হবে, কিন্তু যুদ্ধ তো আর শেষ হয় না। ভিয়েতনাম থেকে শুধু লাশের কফিন আসছে সৈনিকদের। আমেরিকার সাধারণ জনগণ যুদ্ধের বিরুদ্ধে ক্ষেপে ওঠে। আসলে আমেরিকাকে ভিয়েতনামের মাটিতে ৩টি দুর্ধর্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধে নামতে হয়। প্রথম শত্রুটা ছিল দক্ষিণ ভিয়েতনামের মাটিতে উৎপেতে থাকা গেরিলা যোদ্ধা, যারা উত্তরের কমিউনিস্ট শাসক হু চি মিনের ভক্ত। দ্বিতীয় শত্রুটা ছিল উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট শক্তি। এই কমিউনিস্টরা জাপান ও ফ্রান্সের বিরুদ্ধে বীর দর্পে লড়াই করেছে বিগত ২০ বছরও বেশি সময় ধরে। গেরিলা যুদ্ধের সমস্ত কলাকৌশল ও ভিয়েতনামের প্রতিকূল পরিস্থিতির সাথে তারা অভ্যস্ত। তৃতীয় শক্তিটা ছিল চীনের লাল ফৌজ। চীনের চেয়ারম্যান মাও সেতুং তার শিষ্য হু চি মিনের সাহায্যার্থে ১,৭০,০০০ বাহিনী প্রেরণ করেন। চীনের সেনাবাহিনী উত্তর ভিয়েতনামে অবস্থান করেন। বিজয় অর্জিত না হওয়ায় এক পর্যায়ে আমেরিকার সৈন্য সংখ্যা ৫ লাখে উন্নীত করা হয়। ১৯৬৮ সালের মার্চ মাসের ১৬ তারিখ মাই লাই গ্রামের অধিবাসীদের উপর হামলা চালায় মার্কিনীরা। ৫০০ গ্রামবাসী নিহত হয় কয়েক ঘন্টায়। নিন্দার জ্বর ওঠে পুরো বিশ্বে। গড়ে বাইরে তুমুল চাপের মুখে পড়ে মার্কিন সরকার। মার্কিন শহরগুলোতে প্রতিবাদ মিছিল, দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ে। জনপ্রিয়তা হারিয়ে প্রেসিডেন্ট জনসন ১৯৬৮ সালে আর নির্বাচনে দাঁড়ানোর সাহস পাননি। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্ট নিক্সন। ভিয়েতনাম থেকে সমস্ত সৈন্য ফিরিয়ে এনে সেই যুদ্ধ শেষ করাই ছিল প্রেসিডেন্ট নিক্সনের প্রধান কাজ। প্যারিসে শান্তি চুক্তি ও আমেরিকার সৈন্য প্রত্যাহার। ১৯৭৩ সালের জানুয়ারি মাসে আমেরিকার সাথে উত্তর ভিয়েতনামের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অবশ্য চুক্তি হওয়ার আগে অনেক গোপন মিটিং হয়েছে এই দুই দেশের কর্মকর্তাদের মাঝে। ১৯৬৯ সালে নিক্সন ক্ষমতা নেওয়ার পর থেকেই দুদেশের মধ্যে আলাপ আলোচনা চলতে থাকে। আমেরিকার ইচ্ছা ছিল তারা নিজেদের সৈন্য প্রত্যাহার করবে, পাশাপাশি দক্ষিণ ভিয়েতনাম থেকে কমিউনিস্টরা সরে দাঁড়াবে। দক্ষিণ ভিয়েতনাম যাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকে সে চেষ্টা আমেরিকা করেছে বারবার, কিন্তু ভিয়েতনাম অনড়। তারা আমেরিকাকে জানালো যে আমেরিকা যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে তাহলে এই যুদ্ধ শেষ হবে না। এ কথা শুনে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন রেগে যান। ভিয়েতনামের বিরুদ্ধে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দেন। যদিও নিক্সনের নিরাপত্তা উপদেষ্টারা নিক্সনকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহার করাই বিচক্ষণতার পরিচয়। ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়, আর মার্চ মাসের ২৯ তারিখের মধ্যে শেষ মার্কিন সৈন্যটি ভিয়েতনামের মাটি থেকে চলে যায়। এভাবেই শেষ হলো আমেরিকার ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায়। মোট ৫৮,০০০ মার্কিন সৈন্য নিহত হয় ভিয়েতনাম যুদ্ধে। দক্ষিণ ভিয়েতনামের পতন। আমেরিকাকে হটিয়ে দক্ষিণ ভিয়েতনাম দখল করার জন্য উঠে পড়ে লাগে উত্তর ভিয়েতনাম। মার্কিন প্রেসিডেন্ট নিক্সন তখন নিজেই ওয়াটারগেট কেলেঙ্কারি এর মুখোমুখি। মার্কিন মদতপুষ্ট নগোয়েন বান থিউ ছিলেন পুরোপুরি দুর্নীতিপরায়ণ ও অপদার্থ একজন শাসক। ১৯৭৩ সালে নিক্সন যখন ওয়াটারগেট কেলেঙ্কারিতে জেরবার, তখন মার্কিন কংগ্রেসে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট পাশ হয়, যেখানে বিদেশে কোনো যুদ্ধ করতে হলে কংগ্রেসের মতামত নেওয়া বাধ্যতামূলক করা হয়। নিক্সনের পর প্রেসিডেন্ট নির্বাচিত হন জেরার্ড ফোর্ড। তিনি দক্ষিণ ভিয়েতনামের তাবেদার সরকারের জন্য কিছুই করতে পারেননি। অব্যাহত কমিউনিস্ট হামলার মুখে ১৯৭৫ সালের এপ্রিলের ২১ তারিখ নগুয়েন বান থিউ পদত্যাগ করেন এবং তাইওয়ান পালিয়ে যান। দুর্নীতিগ্রস্ত নগুয়েন থান থিউ পরে আমেরিকায় বসবাস করা শুরু করেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ১৫ টন লাগেজ ও $১৫ মিলিয়ন মূল্যের স্বর্ণ নিয়ে দেশ ছাড়েন। এমন একজন দুর্নীতিপরায়ণ শাসককে আমেরিকা মদত দিয়েছিল শুধুমাত্র কমিউনিজম ঠেকানোর জন্য, যদিও কাজের কাজ কিছুই হয়নি। ভিয়েতনামে আমেরিকার পরাজয়ের মূল কারণ হচ্ছে
ভিয়েতনামি জনগণের ইস্পাত কঠিন মনোবল। আমেরিকার কাছে ভিয়েতনাম লড়াইটা ছিল শুধুমাত্র কমিউনিজম ঠেকানো, কিন্তু ভিয়েতনামের জনগণের কাছে সেই লড়াইটা ছিল তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। 1976 সালের জুলাই মাসের 2 তারিখ ভিয়েতনাম এক হয়, শেষ হয় প্রায় 35 বছরের নিরন্তর স্বাধীনতা সংগ্রামের। কম্বোডিয়ার কথা। বিংশ শতাব্দীর কম্বোডিয়ার কথা বললেই সবার আগে নাম চলে আসে কুখ্যাত শাসক পল পটের কথা। পল পট এমনই একজন দানব ছিলেন যে মাত্র 3.5 বছরের শাসনামলে প্রায় 20 লক্ষ লোককে হত্যা করে। পল পট ছিল একজন কমিউনিস্ট শাসক ও চীনের মদতপুষ্ট। পল পটের কাহিনী জানার আগে কম্বোডিয়ার আগের কাহিনী জানা দরকার। কম্বোডিয়া ছিল ফ্রান্সের একটি উপনিবেশ, তবে ফ্রান্স কম্বোডিয়ার রাজতন্ত্রকে বাঁচিয়ে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মতো কম্বোডিয়াতেও জাপানিরা আসে, যদিও কম্বোডিয়ার জাপানি হামলা এত ব্যাপক ছিল না মালয়েশিয়া, বার্মা, সিঙ্গাপুরের মতো। জাপানিদের প্ররোচনায় কম্বোডিয়া স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু অচিরেই জাপানের পরাজয় হয় এবং ফ্রান্স আবার ইন্দোচীনে ফিরে আসে। 1952 সালে প্রিন্স নরোদম সিহানুক কম্বোডিয়ার সর্বেসর্বা বনে যান। তাকে চ্যালেঞ্জ জানানোর মতো আর কেউ ছিল না। 1954 সালে জেনেভা সম্মেলনে লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া ইন্দোচীনের এই 3টি দেশকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়। নরোদম সিহানুক প্রথমে মার্কিন মিত্র ছিলেন, কিন্তু পরে তিনি মত বদলে ফেলেন। তিনি দেখলেন ভিয়েতনামে নগ্ন আগ্রাসন চালাচ্ছে মার্কিন বাহিনী, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সিহানুক দিব্যি চোখে দেখতে পেলেন ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলারা আমেরিকাকে হটিয়ে ঐক্যবদ্ধ ভিয়েতনাম প্রতিষ্ঠা করে ফেলবে, তাই তিনি পুরোপুরি কমিউনিস্টদের সাহায্য করতে লাগলেন। কম্বোডিয়ার মাটি ব্যবহার করে ভিয়েতনাম আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে লাগলো। 1965 সালে সিহানুক আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করলেন এবং চীনের সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হলেন। সোভিয়েত রাশিয়ার সাথেও ঘনিষ্ঠতা বজায় রাখলেন তিনি। 1970 সালের মার্চ মাসে সিহানুক যখন রাশিয়া সফররত, তখন জেনারেল লন নল ক্ষমতায় আরোহণ করেন। এ ঘটনাতেও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হাত রয়েছে। লন নল ছিলেন মার্কিন মিত্র ও কমিউনিস্ট বিরোধী। কিং কর্তব্য বিমূঢ় হয়ে সিহানুক চীন সফরে গেলেন। চীন তাকে বলল যে এখানে বসে একটা সরকার চালাতে, কিন্তু চীনের কাছে ক্ষমতাচ্যুত সিহানুক অপেক্ষা কম্বোডিয়ার অভ্যন্তরে লড়াইরত পল পটের গ্রহণযোগ্যতা বেড়ে গেল। 1975 সালে লন নলের খেলা শেষ। পল পটের নেতৃত্বাধীন গেরিলা বাহিনী ক্ষমতা নিয়ে নিল। রাজধানী নমপেন ও অন্যান্য শহরের জনগণকে গ্রামে যাওয়ার নির্দেশ দিল কমিউনিস্টরা। শুরু হলো এক মানবিক বিপর্যয়, কিন্তু আসল বিপর্যয় তখনও বাকি। ক্রুদ্ধ হয়ে জারিফ তখন বলতে শুরু করলো, কমিউনিস্টদের আমি দু চোখে দেখতে পারি না, কম্বোডিয়ার ঘটনাবলীর দিকে তাকালেও বুঝবে। ক্ষমতা হাতে নিয়ে সাম্যবাদ, মানবতাবাদ এসব চটকদার স্লোগানে সয়লাভ। জনগণের সমস্ত জমি কেড়ে নেওয়া হলো, খাদ্য নাই, টাকা নাই, শুধু জনগণকে বলা হলো রাষ্ট্রের জন্য কাজ করো। আর রাষ্ট্র চালাচ্ছে মুষ্টিমেয় কিছু জানোয়ার, যারা মুখে মুখে বলে সাম্যবাদ, কিন্তু না খেতে পেয়ে লাখ লাখ জনগণ মরতে শুরু করলো। বিন্দুমাত্র নাগরিক অধিকার ছিল না। বিনা বিচারে লোকজনকে পাইকারি হারে মারতে লাগলো কমিউনিস্টরা। প্রতিবেশী ভিয়েতনামের বিরুদ্ধে উস্কানিমূলক হামলা চালাতে লাগলো পল পট সরকার। 1979 সালের জানুয়ারি মাসে ভিয়েতনাম পল পট সরকারকে উৎখাতের জন্য হামলা চালালো। ক্ষমতাচ্যুত হলেন পল পট। কম্বোডিয়া রক্ষা পেল এক নরঘাতকের হাত থেকে। 1975 সালের এপ্রিল থেকে শুরু হয়ে 1979 সালের জানুয়ারি মাস পর্যন্ত সময়টুকুতে প্রায় 20 লাখ কম্বোডিয়ান প্রাণ হারান। হায়রে সাদের সমাজতন্ত্র। লাওসের কাহিনী। ভিয়েতনাম কম্বোডিয়ার মতো লাওসও ছিল ফরাসি উপনিবেশ। 1954 সালে জেনেভা সম্মেলনে স্বাধীন সার্বভৌম লাওসের জন্ম। ভিয়েতনামে যুদ্ধ শুরু হলে ছোট্ট দেশ লাওস নিরপেক্ষ থাকতে পারেনি। এক পক্ষ ভিয়েতনামের কমিউনিস্টদের পক্ষ নেয়, আরেক পক্ষ নিরপেক্ষ থাকার ঘোষণা দেয়। আরেক পক্ষ হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের আজ্ঞাবহ। লাওসের রাজতন্ত্র প্রচলিত ছিল। 1962 সালের জুনে সুবানা ফোমান এর নেতৃত্বে রাজতন্ত্রী মধ্যপন্থী ও সশস্ত্র প্যাথেট লাও এর সমন্বয়ে একটি সরকার গঠিত হয়।
পরের মাসে অনুষ্ঠিত 14 জাতি সম্মেলনে লাওসের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু 1964 সালে মার্কিন ও দক্ষিণ ভিয়েতনামের সরকারি সৈন্যরা একযোগে সশস্ত্র প্যাথেট লাও বাহিনীর উপর আক্রমণ চালালে প্যাথেট লাও কোয়ালিশন থেকে বেরিয়ে আসে। ভিয়েতনামি গেরিলাদের ধ্বংস করার জন্য আমেরিকান বাহিনী লাওসের ভূমি ব্যবহার করে। 1975 সালে কম্বোডিয়া ও দক্ষিণ ভিয়েতনামে মার্কিনপন্থী সরকারের পতন ঘটলে লাওসের রাজতন্ত্র বিলোপের আন্দোলন ছড়িয়ে পড়ে। 1975 সালে লাওসের কমিউনিস্টরা ক্ষমতা দখল করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘটায়। ফিলিপাইন নিয়ে আলোচনা করার আগে একটা তথ্য জানিয়ে রাখি। একসময় ফিলিপাইন ছিল এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত দেশ। পরে একবিংশ শতাব্দীর প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতাপ্রাপ্ত পূর্ব তিমুর সে তালিকায় যোগ দেয়। মামুন জিজ্ঞেস করল, এশিয়াতে একটা দেশ কিভাবে খ্রিস্টান হয়ে পড়ল? নিশ্চয় ব্যতিক্রমী কোনো ইতিহাস আছে? জারিফ বলল, অবশ্যই ব্যতিক্রমী ইতিহাস আছে, তবে তার আগে ফিলিপাইনের নামকরণটা জেনে নাও। নামকরণের সাথে ইউরোপীয় ডাকাতদের কর্মকাণ্ড জড়িত। 1521 সালে প্রথমবারের মতো পর্তুগিজ বংশোদ্ভূত স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান ফিলিপাইনে আগমন করে। তিনি দ্বীপটিকে স্পেনের বলে দাবি করেন। 1565 সাল থেকে স্পেনের উপনিবেশীকরণ শুরু হয়। স্পেনের রাজা ফিলিপের নামানুসারে জায়গাটার নাম রাখা হয় ফিলিপাইন। সে সময় স্পেন ছিল পররাজ্য দখলকারী কুখ্যাত ডাকাত। বিশাল ল্যাটিন আমেরিকা ও মধ্য আমেরিকা ছিল স্পেনের দখলে। মেক্সিকো থেকে ফিলিপাইন শাসন করত স্প্যানিশরা। নেপোলিয়ান বোনাপার্টের আমলে 1810 সালে মেক্সিকো স্পেনের অধীনতা থেকে বিদ্রোহ করে। মেক্সিকো স্বাধীন হয়ে গেলে 1821 সাল থেকে স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে সরাসরি ফিলিপাইন শাসিত হতো। 1898 সালে স্পেন আমেরিকা গৃহযুদ্ধে স্পেনের পরাজয়ের ফলে ফিলিপাইন হয়ে ওঠে আমেরিকার কলোনি। আমেরিকার দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিপাইনের লোকজন বিভিন্ন সময় আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষমতার পট পরিবর্তন হয়ে যায়। দুর্ধর্ষ জাপানিরা ফিলিপাইনে দখল নিয়ে নেয়। জাপানি আগ্রাসনের সময় প্রায় 1 লক্ষ লোক মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালের 4 জুলাই আমেরিকা যুদ্ধবিধ্বস্ত ফিলিপাইনকে স্বাধীনতা দিয়ে দেয়। বিংশ শতাব্দীর ল্যাটিন আমেরিকা পর্ব 99। যুক্তরাষ্ট্র বাদে পুরো আমেরিকা মহাদেশের কোনো দেশই সেই অর্থে বিশ্ব রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাবক নয়। 1901 থেকে 1950 সাল পর্যন্ত বিংশ শতাব্দীর অর্ধেক সময়টুকুতে শুধু ল্যাটিন আমেরিকা নয়, যুক্তরাষ্ট্র বাদে আমেরিকা মহাদেশের যে কোনো দেশের ইতিহাস একদম নিস্তরঙ্গ ও বাকি পৃথিবীর সাথে কিছুটা সম্পর্কহীন বটে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দৃশ্যপট বদলাতে থাকে। বিশ্ব রাজনীতির মোড় আমেরিকার পড়শি দেশ হওয়া সত্ত্বেও কিছু দেশ প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করেছে। সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধ শুরু হলে এই ভূখণ্ডেও সমাজতান্ত্রিক মতবাদ ছড়িয়ে পড়ে। 50-এর দশকের পর থেকে আমেরিকার সমাজতন্ত্রকে ঠেকিয়ে রাখার জন্য বেশ কিছু ঘৃণ্য কর্মকাণ্ডে মেতে ওঠে ল্যাটিন ও মধ্য আমেরিকা। গুয়াতেমালায় সামরিক হস্তক্ষেপ, কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা, চিলিতে নির্বাচিত সরকারের প্রধান সালভ্যাদর আলেন্দেকে সরিয়ে কুখ্যাত একনায়ক পিনোশেটকে ক্ষমতায় বসানো, গণতন্ত্রের প্রবক্তা আমেরিকা কর্তৃক বিভিন্ন দেশের সামরিক সরকারকে পৃষ্ঠপোষকতা দান, এসব কিছুই ঘটেছে স্নায়ুযুদ্ধের সময়টাতে। তখনকার ইতিহাস আর নিস্তরঙ্গ থাকেনি। চলুন আমরা এবার সেসব ইতিহাসের কথা শুনি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ল্যাটিন আমেরিকার প্রেক্ষাপট। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে প্রথম দিকে আমেরিকা নিরপেক্ষই ছিল। 1941 সালে পার্ল হারবারে জাপান বোমা নিক্ষেপ করলে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে। আমেরিকার কাছে পড়শি ল্যাটিন আমেরিকার দেশগুলো অপেক্ষা ইউরোপের গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। একটা কথা উল্লেখ করতে হবে, 1917 সালে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হলে বিপ্লবের ঢেউ ল্যাটিন আমেরিকাতেও ছড়িয়ে পড়ে। ব্রাজিল, চিলি, মেক্সিকো ও গুয়াতেমালায় কমিউনিস্ট সংগঠন বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে, কিন্তু এগুলো আলোচনার বিষয়বস্তু নয়। 1941 সালের পর আমেরিকা যুদ্ধে নামলে ল্যাটিন আমেরিকার 9টি দেশ জাপান ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
যদিও কোনো দেশই যুদ্ধে নামেনি বা সৈন্য পাঠায়নি। আর্জেন্টিনা হয়ে উঠেছিল আমেরিকান বিরোধী। ১৯৪৫ সালের মে মাসে আর্জেন্টিনা নামকা ওয়াস্তে আমেরিকার পক্ষ নিয়ে জাপান ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরের মাসে ইউরোপে যখন যুদ্ধ শেষ হয় তখন চিলিও আমেরিকার পক্ষে বিবৃতি দেয়। কিন্তু ওই যে বললাম আর্জেন্টিনা আমেরিকান বিরোধী দেশ, যুদ্ধের প্রথম দিকে আর্জেন্টিনা যখন আমেরিকার পক্ষে বিবৃতি দেয় নাই, তখন আমেরিকা আর্জেন্টিনার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ১৯৪৪ সালে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। ঠেলায় পরে আর্জেন্টিনা আমেরিকার পাশে দাঁড়ালেও মানসিকভাবে আমেরিকাকে পছন্দ করত না। ১৯৪৬ সালে জুয়ান পেরন যখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তিনি নাৎসি জার্মানির যুদ্ধাপরাধীদের জন্য আর্জেন্টিনাকে অভয়ারণ্য ঘোষণা করেন। মামুন জিজ্ঞেস করল, এই জন্যই বোধ হয় ইহুদিরা আর্জেন্টিনা থেকে অনেক নাৎসি নেতাকে পরবর্তীতে গ্রেফতার করে। মূল কাহিনী তাহলে এটাই? জারি উত্তর দিল, ঠিক তাই। জুয়ান পেরন আমেরিকা বিরোধী হওয়ার কারণে নাৎসি যুদ্ধাপরাধীরা আর্জেন্টিনায় পাড়ি জমায়। গুয়াতেমালায় মার্কিন হস্তক্ষেপ। এবার আমরা ল্যাটিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের ঘৃণ্য কাহিনীগুলো জানব। গুয়াতেমালা মধ্য আমেরিকার একটি দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রুমান ডক্ট্রিনে এর নীতি ছিল বিশ্বের যেখানে আমেরিকান বিরোধী কিংবা কমিউনিস্ট সরকার ক্ষমতা দখল করবে সেখানে হস্তক্ষেপ করে সে সরকারকে উৎখাত করতে হবে। সিআইএ প্রতিষ্ঠার মূল কাহিনী ছিল সেটা। ছোট্ট দেশ গুয়াতেমালা অত্যন্ত বৈষম্য পরায়ণ একটি দেশ ছিল। দেশের ৭০% জমির মালিক ছিল ২৫০% ধনাঢ্য লোকের মালিকানায়। গুয়াতেমালায় প্রচুর কলা উৎপাদিত হতো, এছাড়া প্রচুর ফলও জন্মাতো। আমেরিকার বেশ কিছু কোম্পানি গুয়াতেমালায় সস্তায় জমি কিনে আমেরিকার সুলভ মূল্যে ফল রপ্তানি করত। আমেরিকান জনগণ সস্তায় ফল পেত আর কোম্পানিগুলো প্রচুর অর্থ কামাতে লাগলো। কিন্তু পরিস্থিতি পাল্টে গেল ১৯৫২ সালে যখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জ্যাকব আরবেঞ্জ। আরবেঞ্জ ছিলেন সমাজতান্ত্রিক ভাবধারার লোক। তিনি ভূমি সংস্কার কাজে হাত দেন। ধনী ভূস্বামীদের কাছ থেকে সম্পত্তি নিয়ে প্রায় ১ লাখ গরিব ভূমিহীনদের হাতে জমি তুলে দেন তিনি। মার্কিন কোম্পানির মালিকানাদের অনেকেরই জমি বাজেয়াপ্ত হলো। ক্ষেপে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট আইসেনহাওয়ার। পুচকে গুয়াতেমালার এত বড় সাহস, আমেরিকার নাকের ডগায় দাঁড়িয়ে আমেরিকান কোম্পানির জমি বাজেয়াপ্ত করে। ১৯৫৪ সালে আইসেনহাওয়ার সিআইকে সবুজ সংকেত দিলেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আরবেঞ্জকে ক্ষমতাচ্যুত করতে। প্রেসিডেন্টের বিরোধী সেনাবাহিনীর একটা অংশকে টাকা পয়সা আর বিভিন্ন উপটোকন দিয়ে হাত করল সিআইএ। একদল বিদ্রোহীকে সিআইএ নিজ হাতে প্রশিক্ষণ দিল। এরকম টালমাটাল পরিস্থিতিতে প্রেসিডেন্ট আরবেঞ্জ সোভিয়েত রাশিয়ার বলয়ের দেশ চেকোস্লোভাকিয়ার কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা চালালেন। ক্ষিপ্ত আমেরিকা গুয়াতেমালার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেন আর পেশাদার বিদ্রোহীদের গুয়াতেমালা ঢোকার নির্দেশ দিলেন। বহুতবার বেড়েছে গুয়াতেমালার প্রেসিডেন্টের, আর সুযোগ দেওয়া যায় না। ১৯৫৪ সালের জুন মাসে আমেরিকার প্রশিক্ষিত বিদ্রোহীরা গুয়াতেমালার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রথম কয়েকদিন সংঘর্ষের পর গুয়াতেমালার প্রেসিডেন্ট দেশের স্বার্থের কথা ভেবে পদত্যাগ করলেন। প্রেসিডেন্ট আরবেঞ্জ দেশ ছেড়ে পালিয়ে গেলেন কিউবায়। গুয়াতেমালায় বসল মার্কিন তাবেদাররা। মার্কিন পররাষ্ট্র সচিব ফস্টার ডুলেস গুয়াতেমালার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, দ্য বিগেস্ট সাকসেস ইন দ্য লাস্ট 5 years এগেইনস্ট কমিউনিজম। কিন্তু মার্কিন হস্তক্ষেপ গুয়াতেমালায় কোনো শান্তি আনতে পারেনি। ১৯৬০ সাল থেকে শুরু করে ১৯৯০ সাল পর্যন্ত গৃহযুদ্ধে জর্জরিত হয় গুয়াতেমালা। শ্মশান ভূমিতে পরিণত হয় গুয়াতেমালা। সোভিয়েত ইউনিয়নের কোনো ভূমিকা ছিল না গুয়াতেমালার এসব কর্মকাণ্ডে। দেশে দেশে মার্কিন পুতুল সরকারের প্রতিষ্ঠা। গুয়াতেমালা সরকারকে হটিয়ে আমেরিকা শুরু করল ল্যাটিন আমেরিকার শাসক পরিবর্তনের খেলা। ল্যাটিন আমেরিকাকে ইচ্ছা করলে আমেরিকা অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা এনে দিতে পারত। আমেরিকা মার্শাল প্ল্যানের মাধ্যমে ইউরোপে বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছে, কিন্তু সে তুলনায় প্রতিবেশী ল্যাটিন আমেরিকার জন্য কিছুই করেনি। বরং আমেরিকা এখানে গণতন্ত্র বিরোধী সামরিক সরকারকে সহায়তা দিয়েছে। শুনতে অবাক হলেও এটাই সত্যি। গণতন্ত্রের বার্তাবাহক আমেরিকার সহায়তায় ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে একের পর এক স্বৈর শাসক
ও নিপীড়নকারী সেনা শাসকের জন্ম হয়েছে। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে আমেরিকার ছত্রছায়ায় সেনা অভ্যুত্থান জারি হলো ১৯৬৪ সালে। টানা ২০ বছর সেনা শাসনের অধীনে থেকে ব্রাজিল পিছিয়ে যেতে থাকে। অথচ বিশাল আয়তন, প্রচুর লোক সংখ্যা, প্রাকৃতিক সম্পদের আধিক্য ইত্যাদি নানা কারণে ব্রাজিল হতে পারত অত্যন্ত উন্নত দেশ। পারল না শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল নীতির কারণে। আমেরিকার সহায়তা নিয়ে আরও জঘন্য শাসন কায়েম হল বলিভিয়ায়। বলিভিয়ার সামরিক শাসক জেনারেল বেরেন্টোস ১৯৬৪ সালে ক্ষমতায় বসেন। ২ বছর পরে অবৈধ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। চমকদার শাসক ছিলেন বেরেন্টোস। লাখ লাখ বোঙ্গা-নাঙ্গা মানুষের দেশে তিনি সারাক্ষণ হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াতেন। ফুটবল পাগল জনগণকে তিনি ফুটবল বিলি করতেন। বলিভিয়ার একটি ঘটনা সারা বিশ্বের দৃষ্টি কাড়ে একটি অনন্য সাধারণ ঘটনার জন্য। কিউবার ফিদেল ক্যাস্ট্রো সরকারের মন্ত্রী ও আধ্যাত্মিক কমিউনিস্ট নেতা চে গুয়েভারা বলিভিয়াতে সামরিক সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বলিভিয়ার জঙ্গলে চে গুয়েভারা বলিভিয়ান সৈন্যদের হাতে ধরা পড়েন ১৯৬৭ সালে। বেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিষ্ঠুরভাবে চে গুয়েভারাকে হত্যা করা হয়। ২ বছর পরে ১৯৬৯ সালে বলিভিয়ার সামরিক শাসক বেরেন্টোস হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। চে গুয়েভারার প্রসঙ্গ যখন এসেই পড়েছে, তখন তার সম্পর্কে কিছু কথা বলতেই হয়। রোমান্টিক বিপ্লবী চে গুয়েভারা। আমার প্রিয়তম লেখক সুনীল গঙ্গোপাধ্যায় চে গুয়েভারাকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। সেটা দিয়েই আজকের আলোচনা শুরু করি। চে গুয়েভারার প্রতি সুনীল গঙ্গোপাধ্যায়। সত্যবদ্ধ অভিমান। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা, আত্মায় অবিশ্রান্ত বৃষ্টি পতনের শব্দ, শৈশব থেকে ভীষণ দীর্ঘশ্বাস। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা, তোমার ছিন্ন ভিন্ন শরীর, তোমার খোলা বুকের মধ্যখান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা। চোখ দুটি চেয়ে আছে, সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত। আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়ানোর। আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাহাড়ের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার। আমারও কথা ছিল রাইফেলের কুদু বুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাওয়ার। আমারও কথা ছিল ছিন্নভিন্ন লাশ ও গরম রক্তের ফোয়ারার মধ্যে বিজয়ের সঙ্গীত শোনাবার। কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে। এতকাল আমি অপমান সয়ে মুখ নিচু করেছি, কিন্তু আমি হেরে যাইনি, আমি মেনে নেইনি। আমি ট্রেনের জানালার পাশে, নদীর নির্জন রাস্তায়, ফাঁকা মাঠের আলপথে, শ্মশান তলায়, আকাশের কাছে, বৃষ্টির কাছে, বৃক্ষের কাছে, হঠাৎ ওঠা ঘূর্ণিদুলোর জ্বরের কাছে আমার শপথ শুনিয়েছি। আমি প্রস্তুত হচ্ছি, আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব, আমি আমার ফিরে আসব। আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে, শক্ত হয়েছে চুয়াল। মনে মনে বারবার বলেছি ফিরে আসব। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমি এখনো প্রস্তুত হতে পারিনি, আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে। আমি এখনো সুড়ঙ্গের মধ্যে আদো আলো ছায়ার দিকে রয়ে গেছি, আমার দেরি হয়ে যাচ্ছে। চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। মামুন প্রশ্ন করল, তোমাকে আমি কমিউনিস্ট বিরোধী বলে জানতাম, আজ হঠাৎ চে গুয়েভারার প্রতি এত দরদ উঠল কেন তোমার? জারিফ উত্তর দিল, আমি কি বলেছি চে গুয়েভারার প্রতি আমার দরদ উঠেছে? আমি বরং চে গুয়েভারাকে নিয়ে তোমার রোমান্টিসিজমের অবসান ঘটাবো সত্য ঘটনার বিবরণ দিয়ে। চে গুয়েভারাকে নিয়ে এক প্রস্ত আলাপ। আমাদের প্রিয় ফুটবল তারকা ম্যারাডোনা মেসির দেশের লোক হলেন চে গুয়েভারা। ১৯২৮ সালে আর্জেন্টিনার রোজারিওতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। চিকিৎসাবিদ্যার উপরে পড়াশোনা করে তিনি পুরো দক্ষিণ আমেরিকা পরিভ্রমণ করার সিদ্ধান্ত নেন। ১৯৫১ থেকে ৫২ সালে তিনি এক বন্ধুকে নিয়ে ৯টি মাস মোটরসাইকেলে করে ঘুরে বেড়ান মহাদেশব্যাপী।
আদিবাসী জনতা, গ্রামের মেহনতি মানুষের দুঃখ কষ্ট তাকে ব্যথিত করে তোলে। রাশিয়ান বিপ্লবকে গভীরভাবে অনুসরণ করেছিলেন চে গুয়েভারা। হয়তো স্টেলিন যে এত বড় দানব হয়ে উঠেছিল রাশিয়াতে, এই খবর পাননি। কিংবা এমনও হতে পারে সমাজতান্ত্রিক বিপ্লবী হতে হলে খুনি ও দানব হতে হয়, এই শিক্ষা চে গুয়েভারা স্টেলিন থেকেই শিখেছিলেন। ১৯৫৫ সালে মেক্সিকোতে চে গুয়েভারার সাথে দেখা হয় কিউবান বিপ্লবী ফিডেল ক্যাস্ট্রো ও তার ছোট ভাই রাউল ক্যাস্ট্রোর। তারপর থেকে ক্যাস্ট্রো ভাইদের সাথে আজীবনের বন্ধুত্ব গড়ে ওঠে চে গুয়েভারার। কিউবার ক্ষমতাসীন বাতিস্তা সরকারের বিরুদ্ধে ক্যাস্ট্রো ভাইদের বিরুদ্ধে গেরিলা আন্দোলন গড়ে তোলেন। ১৯৫৯ সালে বাতিস্তা সরকারের পতন হলে চে গুয়েভারাকে একটি গুপ্ত বন্দিশালার দায়িত্ব দেওয়া হয়। ক্যাস্ট্রো বিরোধী লোকজনকে ঠান্ডা মাথায় বেছে বেছে হত্যা করেন তিনি। পরবর্তীতে তিনি কিউবান ন্যাশনাল ব্যাংকের প্রেসিডেন্ট হন এবং সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ১৯৬৪ সালে তিনি কিউবার হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। পরবর্তীতে কিউবার শিল্প মন্ত্রণালয়েরও দায়িত্ব পান তিনি। কিন্তু ববগুরে চে গুয়েভারার ইচ্ছা হলো তিনি পুরো ল্যাটিন আমেরিকাতে সমাজতান্ত্রিক বিপ্লব ছড়িয়ে দেবেন। তার প্রথম কর্মক্ষেত্র হলো বলিভিয়া। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ চে গুয়েভারাকে তাদের ১ নম্বর শত্রু হিসেবে ঘোষণা করে। অল্প কয়েকজন গেরিলা নিয়ে তিনি বলিভিয়াতে বৈপ্লবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সামরিক বাহিনী তাকে বলিভিয়ার জঙ্গলে আটক করে ও পরে গুলি করে হত্যা করে। ৬০, ৭০ ও ৮০ দশকে সমাজতন্ত্রকে নিয়ে পুরো তৃতীয় বিশ্বে ব্যাপক রোমান্টিকতা ছড়িয়ে পড়ে। এসব রোমান্টিক বিপ্লবীদের চোখে চে গুয়েভারা হয়ে উঠেছিলেন এক মহানায়ক। আমাদের উপমহাদেশেও এসব রোমান্টিকতার ছোঁয়া লেগেছিল। প্রতিবেশী পশ্চিমবঙ্গ ছিল বামপন্থী আন্দোলনের আঁতুড়ঘর। ১৯৬৭ সাল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল কমিউনিস্টরা। সুনীল গঙ্গোপাধ্যায় সমাজতন্ত্রের একজন মৌন সমর্থক হওয়ায় তিনি চে গুয়েভারার মৃত্যুতে একরকম কবিতা লিখেছিলেন। তবে সুনীল বাবু কঠোর ছিলেন না। পর্ব ১০১, সিআইএ কর্তৃক চিলির প্রেসিডেন্ট সালভ্যাদর আলেন্দেকে ক্ষমতাচ্যুতকরণ। আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে সরু দেশ চিলিতে আমেরিকা যা করেছে তা নিন্দারও অযোগ্য। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার ঘটনা 9/11 হিসেবে পরিচিত হওয়ার আগে চিলির ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে 9/11 নামে পরিচিত ছিল। ঘটনা হলো ১৯৭০ সালে অনুষ্ঠিত এক অবাধ নির্বাচনে চিলিতে ক্ষমতায় আসেন সালভ্যাদর আলেন্দে। আলেন্দে ছিলেন মনে প্রাণে সমাজতান্ত্রিক। দেশে ভূমি সংস্কারের কাজে হাত দেন। শ্রমিক শ্রেণী ও কৃষকদের মাঝে তিনি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু চিলির অন্যান্য অংশের জনগণ ছিলেন রক্ষণশীল। আলেন্দের এসব সংস্কার কাজ তারা মানতে চায়নি। আলেন্দে জোর করে এসব সংস্কার কাজ চালু করেন। জনগণের মতামত জানানোর ক্ষমতাকে কেড়ে নিয়ে একনায়ক সুলভ আচরণ করা শুরু করেন আলেন্দে। মার্কিন রাজনীতিতে তখন বহুল আলোচিত নিক্সন কিসিঞ্জার জুটি। প্রেসিডেন্ট নিক্সন আর তার পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার দাবার গুটি চালছেন বিশ্বজুড়ে। আলেন্দের উপস্থিতি মার্কিন প্রশাসনের কাছে রীতিমতো আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়ালো। চিলি কি তাহলে হয়ে যাবে দ্বিতীয় কিউবা? কিউবার ফিডেল ক্যাস্ট্রো বিপ্লব করে ক্ষমতায় এসেছেন, কিন্তু সালভ্যাদর আলেন্দে যেভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তা অত্যন্ত আশঙ্কাজনক। মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নিল আলেন্দেকে আর ক্ষমতায় রাখা যাবে না। আলেন্দের পরিবর্তে যদি শয়তানও ক্ষমতায় বসে তবে তাকেও মেনে নেওয়া যাবে। তাই আলেন্দেকে উৎখাতের জন্য আদা জল খেয়ে নামল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ১১ই সেপ্টেম্বর ১৯৭৩, কয়েকদিন আগেই সালভ্যাদর আলেন্দে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছেন তারই আস্থাভাজন অগাস্টো পিনোশেটকে। কে জানত আস্থাভাজন পিনোশেট আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর সাথে হাত মিলিয়ে তারই নিয়োগকর্তাকে বিনাশের ষড়যন্ত্রে সামিল হবে? একদল অস্ত্রধারী সৈন্য প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ে। পরিস্থিতি বুঝে আলেন্দে আত্মহত্যা করে বসেন। তারপর শুরু হয় কুখ্যাত পিনোশেটের স্বৈরশাসন। প্রায় ১৭ বছর পিনোশেট চিলিকে শাসন করে নরকের রাজধানীতে পরিণত করেন। মামুন জিজ্ঞেস করে, বাবা যায়,
আমেরিকা এসব স্বৈর শাসকদেরকে লেলিয়ে দিয়েছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে। জারিফ উত্তর দিল, আমেরিকার পররাষ্ট্র নীতির ইতিহাসে চিলির ঘটনা এক কালো অধ্যায়। আজও আমেরিকার গুণীজনেরা এসব কাজের জন্য নিজের দেশের শাসকদের ধিক্কার দেন। উরুগুয়েতে সামরিক সরকার ক্ষমতা নেয় ১৯৭৩ সালে। আর্জেন্টিনার ইসাবেলা পেরনের সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেয় ১৯৭৬ সালে। সব ঘটনাতেই আমেরিকার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছিল। ৮০ দশকে দেখা গেল ল্যাটিন আমেরিকার ১৫টি দেশে মার্কিন সমর্থন পুষ্ট নিপীড়নকারী সামরিক সরকার ক্ষমতায় ছিল। শুধুমাত্র সমাজতন্ত্রকে হটানোর নামে আমেরিকা এসব কুখ্যাত শাসকদেরকে সমর্থন করেছে। বিনিময়ে দেখা গেল এসব দেশ বারংবার পিছিয়ে পড়েছে, আর প্রত্যেকটি দেশে আজও তীব্র মার্কিন বিদ্বেষ বিদ্যমান। নারীর চোখে বিশ্ব, পর্ব ১০২। প্রথম কথা নারীর ভোটাধিকার নিয়ে। জারিফ আলোচনা শুরু করলো আজ অন্য একটা প্রসঙ্গ নিয়ে। সে মামুনকে বলল, দেখো, বিংশ শতাব্দীর রাজনৈতিক আলোচনায় আমরা লক্ষ্য করেছি বহু রাজবংশ ধ্বংস হয়েছে, দুর্দণ্ড প্রতাপশালী ইউরোপীয় সাম্রাজ্যবাদী প্রভুদের পতন হয়েছে, এশিয়া ও আফ্রিকা মহাদেশ জুড়ে অনেক স্বাধীন দেশের জন্ম হয়েছে, কতই না যুদ্ধ বিগ্রহ সংগঠিত হয়েছে, কোটি কোটি আদম সন্তান বিনা কারণে মারা গেছে শুধুমাত্র ক্ষমতাশীলদের উদ্ধারের জন্য। কিন্তু তুমি কি জানো, বিংশ শতাব্দীতে আরও বেশি যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে নারীদের জীবনে। ১৯০১ সালের নারীদের সাথে ২০০১ সালের নারীর আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হোক কিংবা সবচেয়ে দরিদ্রপ্রবণ দেশ হোক। মামুন বলল, নারীর উন্নতির কোন দিকটি নিয়ে তুমি কথা বলতে চাও, যেটার উপর ভর করে আমরা বলতে পারি যে নারীর উন্নতি হয়েছে? শুধুমাত্র একটা দিক নিয়ে কথা আমরা বলতে চাই না, সব দিক দিয়ে নারীর আমূল পরিবর্তন ঘটে গেছে। যেমন ভোটাধিকার, কর্মসংস্থান, নারীর অধিকার, নারীর স্বাধীন চিন্তা করবার ক্ষমতা, প্রসার, এসব কিছুতেই। প্রথমে আমরা নারীর ভোটাধিকার নিয়ে কথা বলবো। দেখো মামুন, নারীর ভোটাধিকার নিয়ে প্রথমে দুটো ঘটনার কথা বলবো। ৬০-এর দশকে আমি তোমাকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বাড়ির কথা বলবো। এই বাড়িতে সব পুরুষের শিক্ষিত, নারীদের মধ্যে অল্প কয়েকজন শিক্ষিত। অল্প কয়েকজন শিক্ষিত নারীর মধ্যে কেউ কেউ আইয়ুব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া ফাতেমা জিন্নাহকে ভোট দিতে চাইল। এ খবর শুনে রেগে আগুন বাড়ির শিক্ষিত পুরুষেরা। বলে কি, আমাদের বাড়ির মেয়েরা বাইরে যাবে ভোট দিতে? কত বড় অধপতন! নারীরা কি বুঝে দেশের প্রেসিডেন্ট কে হবে আর কে না হবে? একটু শিক্ষিত হবার এত দেমাগ! বলে রাখি, আইয়ুব খানের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহ, আর সেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল ১৯৬৫ সালে। তুমি যদি মনে করো নারীদের ভোটদানের ক্ষমতাকে অযোগ্য মনে করেছিল কেবল বাংলাদেশের এক রক্ষণশীল বাড়ির কর্তা, তাহলে ভুল। স্বয়ং ব্রিটিশ রাজনীতিবিদ উইনস্টন চার্চিল নারীদের ভোটাধিকারের পক্ষে ছিলেন না। ১৯১০ সালের ১৮ই নভেম্বর ব্রিটিশ নারীরা ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পথে নেমেছিলেন। দিনটি ব্ল্যাক ফ্রাইডে নামেও পরিচিত। কেউ কেউ বলেন সে মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন স্বয়ং চার্চিল। অনেক কাঠখড় পুড়িয়ে ব্রিটেনের নারীদের ভোটাধিকার স্বীকৃত হয় ১৯২৮ সালে। মামুন বলল, আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি, পৃথিবীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে। ১৮৯৩ সালের ২৮ নভেম্বর নারীদের ভোটাধিকারের ইতিহাসে এক স্মরণীয় দিন। ২১ বৎসর বয়সী সকল প্রাপ্তবয়স্ক নারী সেদিন ভোটাধিকারের যোগ্য বলে বিবেচিত হন। কর্মসংস্থানে নারী। আজ যে নারীকে তুমি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অফিস আদালতে কাজ করতে দেখছো, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বিমান চালনা, সব কাজে মেয়েরা সমানভাবে পারদর্শী। তুমি কি জানো, হাজার হাজার বছর যাবৎ মেয়েদেরকে বাবা হতো তারা কেবলমাত্র ঘরের কাজেই নিজেকে সীমাবদ্ধ করে রাখবে? মামুন বলল, কেন? আদিম সমাজে নাকি নারীরাই ছিল পরিবারের প্রধান? জারিফ উত্তর দিল, সেই ইতিহাস অন্তত ১০,০০০ বছর আগেকার, যখন মানুষ কৃষিকাজ জানত না, পশু শিকার করে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত, তখন মানুষের মৃত্যু হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল।
নারী যদি সন্তান জন্ম দিতে না পারে তাহলে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই সমাজ টিকিয়ে রাখার জন্য নারীর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আজও সমানভাবেই গুরুত্বপূর্ণ। তখনকার সময় চোখের পলকে বন্য জন্তুর আক্রমণে মানুষ মারা যেত। তাই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা ছিল সমাজের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার। শুধুমাত্র সন্তান পেটে ধরার ক্ষমতার কারণেই নারীকে মর্যাদা দেওয়া হতো। কালক্রমে যখন মানুষের জীবনযাত্রা সহজ হয়ে পড়ে তখন থেকেই নারীকে সমাজ আর মর্যাদা দেওয়ার প্রয়োজন মনে করেনি। শারীরিক সক্ষমতায় যখন নারী পিছিয়ে গড়ে বসে সন্তান জন্ম দেওয়া আর গুরুত্বপূর্ণ মনে হয়নি। এভাবে হাজার হাজার বছর ধরে নারীর জন্য নানা বিধি নিষেধ প্রস্তুত করে পুরুষেরা, তার সাথে যোগ হয় বিভিন্ন ধর্মীয় অনুশাসন। নারী হারায় তার স্বাভাবিক যোগ্যতা, পুরুষের মন মতো চলাই হয়ে দাঁড়ায় নারীর নিয়তি। এর মাঝে অল্প কিছু হয়তো ব্যতিক্রমী উদাহরণ আছে, কিন্তু সেটা ধরা অবশ্যই অন্যায়। কারণ 10 লাখে 5 জন নারীর ব্যতিক্রমী চলাফেরা কখনোই উদাহরণ হতে পারে না। যাই হোক, সে অনেক কথা। সে আলোচনা বাদ দিয়ে আমরা বিংশ শতাব্দীতে নারীর কর্মক্ষেত্রে প্রবেশের শুরুর দিককার কথা আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধ নারীর জগৎকে বদলে দেয়। ভোটাধিকার আন্দোলন দেশে দেশে চলার মধ্য দিয়েই নারী অন্যরকম এক বাস্তবতার শিকার হয়। সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ। লাখ লাখ সৈন্য যুদ্ধরত। কলকারখানা থেকে শ্রমিকরা যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছে। এখন এই কলকারখানাগুলো চালাবে কে? পশ্চিম ইউরোপের নেতৃবৃন্দ ঘোষণা দিয়ে বলে কয়ে নারীকে কর্মজগতে প্রবেশ করালো। এই প্রথম নারী ঘর থেকে বের হলো পুরুষের সমান কাজ করবে বলে। তাই বলে কি হাজার হাজার বছর ধরে নারী পুরুষ সমান ছিল না? অবশ্যই ছিল। কিন্তু নারীকে দমিয়ে রেখেছে পুরুষের তৈরি অজস্র বিধিবিধান। পুরুষই এবার বাধ্য হলো নারীকে কর্মক্ষেত্রে পাঠাতে। প্রথম বিশ্বযুদ্ধে শিল্প সমৃদ্ধ যুদ্ধরত দেশগুলির অবস্থা এমন দাঁড়ালো যে পুরুষেরা যুদ্ধক্ষেত্রে আর নারীরা কর্মক্ষেত্রে। নারীরা কর্মক্ষেত্রে আশানুরূপ সাফল্য পেল। পশ্চিমা সমাজ বুঝতে পারল নারীকে দিয়ে সব কাজ সম্ভব। নারী এবং কিছু কিছু ক্ষেত্রে পুরুষের চেয়ে আরও বেশি দক্ষতার সাথে কাজ করে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কার পরিস্থিতি পশ্চিমের নারীদেরকে আমূল বদলে দেয়। পুরুষতন্ত্র বাধ্য হয়ে যে নারীকে কর্মক্ষেত্র পাঠালো, এখন নারী আর ঘরের কোণে বসে থাকতে রাজি নয়। সে এখন পুরুষের সাথে সব কাজে অংশ নিতে আগ্রহী। নারীবাদী চিন্তাধারা উৎকর্ষ লাভ করল, যদিও নারীবাদী চিন্তাধারার শুরুটা অনেক পুরনো। নারীবাদী চিন্তাধারায় আমরা কেবল পশ্চিম ইউরোপ ও আমেরিকার নারী সমাজের চিন্তাধারা নিয়ে আলোচনা করব। প্রাচ্য দেশের নারী সমাজকে নিয়ে আমরা কোনো কথাই বলবো না। নারীবাদী চিন্তাধারা নিয়ে আলোচনার প্রথমেই আমাদের জানা উচিত নারীবাদ কী জিনিস। নারীবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেমিনিজম। 1894 সালে নারীবাদ এর প্রতিশব্দ হিসেবে ইংরেজি শব্দটি গৃহীত হয়। তবে 1933 সালে অক্সফোর্ড অভিধানের পরিশিষ্টতে এর প্রথম উল্লেখ পাওয়া যায়। নারীবাদ হচ্ছে এমন একটি আন্দোলন যা কিনা পুরুষের মতো একজন মানুষ হিসেবে নারীর পূর্ণ অধিকার দাবি করে। লক্ষণীয়, নারীবাদ কথাটি থাকলেও পুরুষবাদ কথাটি কিন্তু প্রচলিত নয়। কারণ ধরে নেওয়া হয় পুরুষ তার ইচ্ছেমতো ভুবন সৃষ্টি করতে পারে, কিন্তু নারী বিভিন্ন বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ। তাই নারীবাদের প্রয়োজনীয়তা রয়েছে। নারীবাদী চিন্তাধারাকে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করা যায়। 1. উদারপন্থী নারীবাদ। 2. আমূল নারীবাদ। 3. মার্ক্সীয় নারীবাদ। 4. সমাজতান্ত্রিক নারীবাদ। এগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করা দরকার। ক. উদারপন্থী নারীবাদ। নারীবাদী চিন্তাধারার জগতে উদারপন্থী নারীবাদ সবচেয়ে সফল। কারণ উদারপন্থী নারীবাদ নারীদেরকে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলাকে সমর্থন দিয়েছে। উদারপন্থী নারীবাদের জননী হিসেবে সবার আগে আসবে মেরি ওলস্টোনক্রাফট এর নাম। 1759 সালে ফ্রান্সে জন্ম নেওয়া মেরি ওলস্টোনক্রাফট শৈশবে মায়ের উপর অকথ্য নির্যাতন দেখেছেন। মেরি মনে করেন নারীর প্রতি এই বৈষম্য সমাজেরই সৃষ্টি। মেরি মনে করেন যথাযথ শিক্ষার মাধ্যমে নারী মুক্তি সম্ভব। 1790 ও 1792 সালে যথাক্রমে তিনি 2টি বই লিখেছিলেন, আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ম্যান ও আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। জন স্টুয়ার্ট মিল
ও হ্যারিয়েট টেইলর মিল উদারপন্থী নারীবাদী হিসেবে স্বীকৃত। তবে উদারপন্থী নারীবাদের মধ্যে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী নারী হচ্ছেন বেটি ফ্রাউডাইন। তার লেখা দ্য ফেমিনিমাইস্টিক বইয়ে তিনি নারীর প্রচলিত সনাতন ভূমিকাকে তীব্রভাবে সমালোচনা করেন। বেটি ফ্রাউডাইনের মতে নারী কেন শুধুমাত্র গৃহস্থলী কাজে নিজেকে সম্পৃক্ত করে রাখবে। তার মতে সামান্যতম সুযোগ পেলেই গৃহে এবং বাইরে উভয় ক্ষেত্রে নারী সমান দায়িত্ব পালন করতে সক্ষম। খ. আমূল নারীবাদ। আমূল নারীবাদ একটি বৈপ্লবিক ধারণা পোষণ করে। এ দ্বারা নারীবাদীরা বিশ্বাস করেন জৈবিক কারণে নারীরা পুরুষ কর্তৃক নির্যাতিত হন। সুলামিত ফায়ারস্টোন এ দ্বারার একজন নারীবাদী চিন্তাবিদ। তিনি মনে করেন নারী পুরুষের মধ্যকার প্রজননমূলক সম্পর্ক হচ্ছে ইতিহাসের মূল চালিকা শক্তি। তিনি মনে করেন নারীর জৈবিক গঠনই নারীদের প্রধান শত্রু। গ. মার্ক্সীয় নারীবাদ। মার্ক্সীয় নারীবাদ হল সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস ও ফ্রেডরিক এঞ্জেলস এর কথামালা। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে শ্রেণীহীন সমাজ যখন আদিম যুগে ছিল তখন নারীরাই ছিল পরিবারের কর্তা। এঞ্জেলস এর মতে মাতৃ অধিকারের উচ্ছেদ নারী জাতির এক ঐতিহাসিক পরাজয়। পুরুষ গৃহস্থলীর কর্তৃত্ব দখল করল, নারী হল প্রধানত শৃঙ্খলিত, পুরুষের লালসার দাসী ও সন্তান সৃষ্টির যন্ত্রমাত্র। নারী মুক্তি তখনই সম্ভব যখন সমাজ থেকে শ্রেণী বৈষম্য উঠে যাবে। গ. সমাজতান্ত্রিক নারীবাদ। সমাজতান্ত্রিক নারীবাদীরা মার্ক্সীয় নারীবাদ থেকে একটু স্বতন্ত্র। তাদের মতে নারীর বৈষম্যের মূল কারণ হল পুরুষের দৃষ্টিভঙ্গি। পুঁজিবাদ কখনো নারী শোষণের একমাত্র কারণ হতে পারে না। পুঁজিবাদের চেয়ে বড় হলো পুরুষতন্ত্র। পুরুষতন্ত্রের মানসিক দৃষ্টিভঙ্গি নারীদের দুর্দশার মূল কারণ। জাতিসংঘ ও নারী। নারীর অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ নারীর অধিকারের প্রতি বিশ্ব মানবতার মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য 1975 সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে এবং 1976 থেকে 85 সময়কালকে আন্তর্জাতিক নারী দশক ঘোষণা করে। তাছাড়া 1979 সালে জাতিসংঘ সব ধরনের নারী বৈষম্য দূরীকরণের সনদ সিডো অনুমোদন করে। জাতিসংঘ কর্তৃক গৃহীত সিডো সনদকে নারী বর্ষ ও নারী দশকের অসামান্য বিজয় হিসেবে লাভ করতে সমর্থ হয়েছে বিশ্বের নারী সমাজ। বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা রক্ষা করার জন্য জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় 4টি বিশ্ব নারী সম্মেলন। এগুলো হচ্ছে মেক্সিকো 1975, কোপেনহেগেন 1980, নাইবুরি 1985, বেইজিং 1995। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ ও সিডিও। নারীর প্রতি বিরাজভাজন বৈষম্য দূরীকরণের বৈশ্বিক প্রচেষ্টার একটি অন্যতম ফসল হল জাতিসংঘ সিডিও সনদ। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরকার এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সনদ হল এই সিডিও। 1979 সালের 18 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয় নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, যার বিস্তারিত নাম হচ্ছে কনভেনশন অফ দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রাইমিনেশন এগেনস্ট ওমেন, যেটি সংক্ষেপে সিডও সনদ নামে সর্বাধিক পরিচিত। সিডও সনদে 6টি পরিচ্ছেদ সংবলিত 30টি ধারা বা বিধান রয়েছে। বাংলাদেশ 1984 সালের 6 নভেম্বর সিডিও সনদ অনুমোদন করে।